Assalamu alaikum. Let's start today's class. আচ্ছা, এখন যেহেতু আমাদের কারেন্ট সিচুয়েশন যেমন যে we have to go for recorded class, আমি চেষ্টা করতেছি আমি একটা ক্লাসের মধ্যেই যতখানি বা একটা রেকর্ডিং এর মধ্যে যতখানি পসিবল সামারাইজ করে নিতে। Still there will be multiple recordings কারণ সবকিছু একটার মধ্যে সামারাইজ করা পসিবল না। I'll be providing you the notes file. ঠিক আছে, নোটস ফাইলের ভিতরে নোটস গুলো সব খুব ডিটেইলে দেয়া আছে। All you have to do is you have to watch this lecture and try to understand the things I'm saying, and then once you go through the notes, I think ওগুলো clear হয়ে যাওয়ার কথা। Still যদি apart from this যদি problem হয়, আমি suggest করবো to maintain a separate notebook or anything like that যেখানে literally তোমার যে notes গুলো আছে if possible যদি print করে ফেলতে পারো notes তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। ওটা এটার মধ্যে যদি ডিরেক্ট লিখতে পারো যে হ্যাঁ আমার এই গ্রাফের প্রবলেম আছে, গ্রাফের কার্ভ কেন হলো এন্ড হচ্ছে স্ট্রেট লাইন কেন হলো না, এই জিনিসগুলো যদি একটু কষ্ট করে নোট ডাউন করে রাখো তাহলে যখন আমরা আবার সলিউশন ক্লাসে বসবো তখন তোমরা আমাকে সহজে প্রবলেম সলভ করতে পারবে, তখন সহজেই সলিউশন গুলো হবে। ঠিক আছে, সো দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু। লেটস সি হাউ ফার উই ক্যান accomplish this, and so let's start for today. Last class I tried showing you the curve of when a parachute is descends free. তো এইখানে নোটস এর ভিতরে অনেক সুন্দরভাবে হচ্ছে ডেসক্রিপশন আপ টু এক্স, এক্সপ্লেনেশন আপ টু এক্স, এন্ড দেন প্যারাশুট ওপেন হওয়ার পরে কি কি হয় সবকিছু খুব ডিটেইলে দেয়া আছে। আমি এক্সপ্লেনেশন ডেসক্রিপশনের পরে ঢুকবো, আমি আগে একটু কার্ভটা এক্সপ্লেন করতে চাইতেছি, তাই এক্সপ্লেনেশন বা ডেসক্রিপশন জিনিসটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কার্ভে যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ আমার এই পর্যন্ত জিনিসটা একটা ইনক্রিজিং কার্ভ আসছে। এখন আমরা টিল নাও যা করছি যে আমার কার্ভ কি ইনক্রিজিং না ডিক্রিজিং এন্ড রেট ইনক্রিজিং না ডিক্রিজিং আমরা কিন্তু সেগুলো ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমার কার্ভ ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা আমি বের করব কিভাবে? আই হ্যাভ টু ড্র ট্যানজেন্ট। তাহলে যদি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি, দেন এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি, দেন এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি। এতগুলো করতে হবে না, এটা অ্যাকচুয়ালি মানে দেখলে বোঝা যাওয়ার কথা। স্টিল আমি ট্রাই করতেছি যে যতটুকু এক্সপ্লেন করা যায়। একটু একটা সেকেন্ড, আই নিড টু সামথিং। আমার আসলে ট্যাবলেট রয়েছে। তো এই জিনিসগুলা কিন্তু বোঝা যায় যে আমার আসলে কি হচ্ছে। ট্যানজেন্ট যদি আমি এত মাল্টিপল ট্যানজেন্ট আমার ড্র করার দরকার নেই, স্টিল আমি কি দেখতেছি এই ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্টটা ওর থেকে কি এই যে ফর এক্সাম্পল দিস ইজ মাই 1 দিস ইজ 2, 1 এর থেকে কিন্তু 2 এর যে গ্রেডিয়েন্টটা আমার কমে আসছে সেটা কিন্তু আমরা বুঝতেছি। আমার এই লাইনটা যে আস্তে আস্তে স্ল্যান্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যে লেভেল অফ হয়ে যাচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে আমার রেট কি হবে? রেটটা ডিক্রিজিং হবে। তাহলে রেটটা কি হবে? রেটেরটা তো আমরা ডিটারমাইন করে ফেললাম যে রেট আমার ডিক্রিজিং হচ্ছে, নো প্রবলেম। রেট ডিক্রিজিং হচ্ছে, বাট এখন আমার ভেলোসিটি কি টাইমের সাথে বাড়তেছে, উপরে উঠতেছে না নিচে নামতেছে? ডেফিনেটলি ভেলোসিটি এই পয়েন্টে যা ছিল আর এই পয়েন্টে যা ছিল সেম না, এই পয়েন্টে এটা থেকে বেশি, which means my velocity was increasing. So we can say যে up to x যে পার্টটা আছে আমার up to x, আমার velocity is increasing at a decreasing rate.
এই যে অ্যানোটেশন গুলো আমি করতেছি এগুলা কিন্তু নোটস এর মধ্যে নাই, এইগুলা কিন্তু নিজেদের একটু লিখে নিতে হবে বা নিজেদের একটু মার্ক করে নিতে হবে। যদি নোটস প্রিন্ট করে ফেলতে পারো দ্যাট ইজ দ্য বেস্ট ইউ ক্যান ডু। বা স্টিল ইফ ইউ হ্যাভ অ্যান আইপ্যাড or any kind of tablet যেটার মধ্যে তুমি অ্যানোটেট করার অপশন পাচ্ছ, বা যদি গ্রাফিক্স ট্যাবলেটও থাকে যে তুমি অ্যানোটেট করার অপশন পাচ্ছ, তাহলে নোটস এর মধ্যে অ্যানোটেট করাটা হচ্ছে বেস্ট অপশন। ঠিক আছে? স্টিল যদি সেই অপশনটা অ্যাভেলেবল না থাকে তাহলে ইউ ক্যান ইউজ আ সেপারেট কপি or a separate নোটবুক যেটার মধ্যে তুমি হচ্ছে জিনিসগুলো একটু ভালোভাবে মার্ক করবা বা ভালোভাবে আইডেন্টিফাই করবা যে আসলে কি হইছে। না, এইখানে জিনিসটা হচ্ছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট জাস্ট হিয়ার মি আউট ফার্স্ট। এই গ্রাফটা কেন, শেপটা এমন কেন? একটা প্যারাশুটিস্ট যখন জাম্প করে তখন ইনিশিয়ালি, ধরো ফর এক্সাম্পল দিস ইজ মাই প্লেন, আর ডায়াগ্রামটা বাজে, এখান থেকে জাম্প করবো, তো ইনিশিয়ালি ওর স্পিডটা অনেক বেশি থাকে। এট আ পয়েন্ট ও এসে যখন প্যারাশুটটা ওপেন করে তখন ওর স্পিড আস্তে আস্তে কমতে শুরু করে। দিস পয়েন্ট এক্স রিপ্রেজেন্টস দ্য পয়েন্ট এট হুইচ দ্য প্যারাশুট ইজ ওপেন। এখন একটা জিনিস আমি আগের দিনও বলছি, আজকেও বলি, যে সবসময় খেয়াল করবা দেয়ার আর আ ফিউ পিপল যারা এই ভুলটা অলওয়েজ করে। সেটা হচ্ছে কি, এই যে যে পয়েন্ট এক্স, একটু এটাকে ক্লিয়ার করি তাহলে দেখতে হবে। এই যে পয়েন্ট এক্স, এই পয়েন্ট এক্স এর এইখানে যে কার্ভটা, এটা অবশ্যই ডিক্রিজিং কার্ভ, কিন্তু অনেকে আছে কি কার্ভটারে এইভাবে, অনেকে আছে কার্ভটারে এইভাবে, এইভাবে কার্ভ আঁকলে সেটা কিন্তু হবে না। কেন হবে না? বিকজ এইটা কিন্তু আমার টাইম অ্যাক্সেস। এই টাইমে আসার পরে ও আবার পিছনে কিভাবে যায়? ওর কাছে কি টাইম মেশিন আছে? নাই, রাইট? তো হ্যাঁ, টাইমে রিভার্স যাওয়া যাবে না। দিস কার্ভ হ্যাজ টু বি ইন আ ওয়ে যে হচ্ছে আমার এই লাইনটা এই যে এই টাইম অ্যাক্সেসের থেকে ব্যাকওয়ার্ড আসবে না, ঠিক আছে, ফরওয়ার্ডই যাবে। ওকে, এখন ডিটেইলড এক্সপ্লেনেশনে আসি আমরা। সামারি অফ দ্য সিনারিও, আমি এটা ক্লিয়ার করে দিলাম। সিনারিও, আচ্ছা, আপ টিল পয়েন্ট এক্স। এখন আপ টিল পয়েন্ট এক্স এইটুকের মধ্যে আমার যা যা কাহিনী হয়েছে আমরা এখন সেই কাহিনীটা নিয়ে কাজ করব। আচ্ছা, এই যে এইটুকের মধ্যে, এইটুকের মধ্যে, এই এরিয়ার মধ্যে যা যা হয়েছে তাই নিয়ে এখন দেখব। ইনিশিয়ালি দ্য ওয়েট ইজ গ্রেটার দ্যান দ্য এয়ার রেজিস্ট্যান্স। আচ্ছা, যখন জাম্প করতেছে তখন এয়ার রেজিস্ট্যান্স ইজ জিরো এন্ড ওয়েট তো আমার কনস্ট্যান্ট না, ওয়েট তো আর আমার হচ্ছে চেঞ্জ হবে না। এয়ার রেজিস্ট্যান্স ইজ জিরো এন্ড দ্য ওয়েট ইজ কনস্ট্যান্ট, তো আমার অলওয়েজ এয়ার রেজিস্ট্যান্সটা তো ওয়েট থেকে কমই হচ্ছে। এখন অ্যাজ আমার এখানে অলরেডি ওয়েট আর রেজাল্টেন্ট ফোর্সের কথা হয়ে গেছে, তাহলে এটাও আমার বুঝতে হবে যে যখন একটা জিনিস ফল করতেছে, আমি একটা নর্মাল বল কনসিডার করি, তো তখন ওর অবশ্যই নিচের দিকে গ্র্যাভিটেশনাল যে পুলটা আছে বা ওয়েট যেটা আছে সেটার একটা কাজ কারবার তো এখানে থাকতেছে। রেজাল্টেন্ট ফোর্স ডাউনওয়ার্ড হলেই তো বলটা নিচের দিকে আসে, তাই না? আচ্ছা, এইখান থেকে একটা কনসেপ্ট আসে, কনসেপ্ট অফ ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। এখন ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামস এর কনসেপ্টটা আমি খুব ব্রিফলি এক্সপ্লেইন করব, একটু ধৈর্য ধরে একটু করে বুঝতে হবে জিনিসটা কি হইতেছে। ফর এক্সাম্পল, এই যে দিস ইজ মাই a single ball or a sphere or something which is falling. এখন এইটা যদি আমি ফ্রিলি ফল করে, তাহলে ফার্স্ট অফ অল ওর উপরে ফোর্সেস অ্যাক্ট করবে না কিছু? একটা ফোর্স কি অ্যাক্ট করবে? ওর ওয়েট which is downward। এখন ওয়েট যদি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে তাহলে আমার এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করবে আপওয়ার্ড, একদম সেম লাইনে। এখন ওয়েটের কাউন্টারঅ্যাক্ট করলে এয়ার রেজিস্ট্যান্স, বাট দেয়ার আর সাম আদার থিংস অ্যাজ ওয়েল। যখন ও নিচে পড়তেছে, এই যে ওয়েট যে আমি লিখছি দিস ইজ কিন্তু অ্যাকচুয়ালি মাস ইনটু গ্র্যাভিটি, না মাস এমজি তো। এখন থ্রু এয়ার পড়লে উপরে এয়ার রেজিস্ট্যান্স আছে, এটা তো ক্লিয়ার, এটা নিয়ে তো প্রবলেম। বাট যদি থ্রু ফ্লুইড হইতো
তখন কিন্তু উপরের দিকে ড্র্যাগ কাজ করে, ড্র্যাগ, and there is something called upthrust, সেটা কাজ করতো। ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্সেস অ্যাক্ট করতো। আমাদের মেইন কাজ হচ্ছে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কিন্তু যতগুলো ফোর্স অ্যাক্ট করতেছে সেগুলোর একটা লাইনে এভাবে সাজানো, সাজানোর পরে রেজাল্টেন্টটা কোন দিকে হবে সেটা ডিটারমাইন করা। তাহলে দিস ইজ মাই নিউ রেজাল্ট। এইদিকে কেন এইদিকে? বিকজ আমার ওইগুলার যে ভেক্টর প্রোডাক্ট আছে, ভেক্টর প্রোডাক্ট নিচের দিকে হইলে যদি আমার প্লাস ধরিয়া, যদি আমার প্লাস এমজি তো ফোর্স তাই না, প্লাস এফ ধরলাম, আর উপরের দিকে না এটাও তো ফোর্স, তাহলে এটা মাইনাস এফ হবে না, কারণ ডিরেকশন অল্টার্ড। তো ভেক্টর বলতে আমরা কি বুঝি, যে এই প্লাস এফ প্লাস আবার মাইনাস এফ, মানে ভেক্টর সাম বলতে এটাই যে আমরা ওদের সাইন নিয়ে কাজ করি, ঠিক আছে। এখন অফকোর্স কোন একটা বড় আছে, যেহেতু বড় আছে তাহলে আমার পজিটিভ ডিরেকশনে আছে, তাহলে পজিটিভ ডিরেকশনে আমার রেজাল্টেন্ট ফোর্স, যদি এইটা বড় থাকতো তাহলে নেগেটিভ ডিরেকশনে আমার রেজাল্টেন্ট ফোর্স হইতো। তো দিস ইজ হাউ উই সি দ্য কনসেপ্ট অফ রেজাল্টেন্ট ফোর্স, কারণ আমার রেজাল্টেন্ট ফোর্স বের করাটা খুবই জরুরি। আমি রেজাল্টেন্ট ফোর্স ছাড়া আমার কোন দিকে ট্রাভেল করতেছে বা কোন ডাইরেকশনে মুভ করবে এটা কিন্তু আমি জানবো না, ঠিক আছে, এন্ড প্লাস আমি ম্যাগনিটিউডটাও জানবো না। তো দ্যাটস মাই রেজাল্টেন্ট ফোর্স। আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাই একটু স্ক্রিন ব্ল্যাক করি, করে জিনিসটা একটু আরেকটা ভাবে দেখাই। ফর এক্সাম্পল আমার হচ্ছে একটা নর্মাল বক্স আছে, ঠিক আছে, একটা বক্স আছে, এই বক্সটাকে দুইটা মানুষ দুই সাইড দিয়ে টানবে, এই মানুষটা এই সাইডে টানতেছে, এই মানুষটা এই সাইডে টানতেছে। এখন যখন আমরা বলি যে আমার এই দিকে হচ্ছে 5 নিউটন, এদিকে হচ্ছে 10 নিউটন, তো জিনিসটা খুব অবভিয়াস হয়ে যায় না যে এই দিকে যাবে, বাট এইটা হচ্ছে যখন ও গ্রাউন্ডে। এখন আমি ধরো বললাম যে এদিকে ও যাবে ঠিক আছে, বাট এইখানে ওর একটা ফ্রিকশনও আছে, তখন কি আমার ফ্রিকশনটারও কনসিডারেশনে নিতে হবে না? ফ্রিকশনের যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও তো আমার কনসিডারেশনে নিতে হবে। আবার ওর যে একটা ওয়েট আছে, এই ওয়েটটা এই মুহূর্তে ওরে কোনোভাবে এফেক্ট করতেছে না, কিন্তু ইফ আই হ্যাড আ ইনক্লাইন স্লোপ, আর আমার ইনক্লাইন স্লোপের উপরে আমার বক্সটা থাকতো, এই বক্সটাই ইনক্লাইন স্লোপের উপরে থাকতো, তাহলে কিন্তু ওর ওয়েটটা আমার যেভাবে অ্যাক্ট করতেছে, এই ওয়েটের একটা কম্পোনেন্ট কিন্তু আবার ওকে পিছনের দিকে টানতো, তো তখন কিন্তু আমার এই জিনিসটাও কনসিডারেশনে নেওয়া লাগবে। আচ্ছা, এই যে যে পার্টটা আছে, এই যে ওয়েট টানা এন্ড গিয়ে এই যে ইনক্লাইন সারফেসের যে কনসেপ্টটা আছে, এই জিনিসটা না আমি M1 ক্লাসে বুঝাবো। সো মানে আই উড সাজেস্ট ইউ গাইস টু অ্যাটেন্ড দ্য M1 ক্লাস অফ দ্য ইনক্লাইন্ড ফোর্স, তাহলে ওইখান থেকে এই টপিকটা একদম 100% ডিটেলে বুঝে যাবে। বাট এইখানে যতটুকু বোঝার দরকার সেটা আমি বুঝাই দিচ্ছি, হুইচ ইজ যে যদি এইভাবে থাকতো, একটা ইনক্লাইন প্লেনে থাকতো যেটা আমার মাটির সাথে নাই, লাইক দিস ইজ মাই গ্রাউন্ড, ঠিক আছে, দিস থিং ইজ মাই গ্রাউন্ড, তো আমার গ্রাউন্ড থেকে এতখানি উপরে যে ও কাজ করবে, তো অফকোর্স ও টিল্টেড না, এটা তো টিল্টেড, তো এই টিল্টের কারণে ওয়েটটা কিন্তু ডিরেক্টলি এইভাবে একদম স্ট্রেটলি ডাউনওয়ার্ড কাজ করতেছে না। আমি জিনিসটা আরেকটু সুন্দরভাবে ডায়াগ্রামটা করি না, তাহলে বুঝতে সুবিধা। তো এই যে যে ওর ওয়েটটা, ঠিক আছে, বক্সটা একটু বাঁকা হবে, বাট আমি মানে কাজ করতেছে না, বাঁকা হচ্ছে না, আমি বাঁকা বানাইতে পারবো না। এই যে বক্সটা, এখন নর্মাল টাইমে তোর ওয়েটটা হচ্ছে এইভাবে অ্যাক্ট করতো, কিন্তু এখন তো এইভাবে অ্যাক্ট করতে পারতেছে না। কারেন্টলি কিন্তু ওর ওয়েট এইরকম ভাবে অ্যাক্ট করছে নিচের দিকে, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে। এই জিনিসটা কিন্তু আমার যে প্লেনের সাথে কোনোভাবেই মিলতেছে না। তাহলে অফকোর্স ওর একটা কম্পোনেন্ট থাকবে which is perpendicular to the plane, this is perpendicular to the plane, and আর একটা সেকেন্ড কম্পোনেন্ট আছে which is parallel to the plane। এটা আমরা ভেক্টরস এর মধ্যে কিন্তু করছি, বা ভেক্টরস এর মধ্যে দেখছি যে কিভাবে প্যারালাল পারপেন্ডিকুলার আমরা কাজ করি। এন্ড দেন এখানে হচ্ছে আমার এই যে এই অ্যাঙ্গেলটা আমি জানলে তাহলে আমার এটা হবে cos থিটা, এন্ড মানে ধরো এটা x হইলে x cos থিটা এন্ড x sin থিটা,
এই জিনিসগুলো কিন্তু আমরা আগে দেখে আসছি। স্টিল M1 ক্লাসে রিভিশন হবে, সো M1 ক্লাসে এই জিনিসটা একটু কষ্ট করে তোমরা জয়েন করে দেখবা। তো এখন এই যে সাইডেই হলো, তাহলে এখানে কি ওর ফোর্সেস গুলো অ্যাক্ট করতেছে না? এখন আমি বললাম যে এইটারে কেউ একজন সামনের দিকে পুল করতেছে। তো যদি পুল করে, তাহলে এই পুলের দিকে এইখানে আমার ইয়ে হবে, লাইক এখানে একটা ফোর্স অ্যাক্ট করতেছে। এখানে ফর এক্সাম্পল আমার কিছু একটা, এখানে যদি আমি এক্স ইউজ করছি, এখানে আমি আলফা ইউজ করলাম, যে আলফা ফোর্স দিয়ে টানতেছে। এট দ্য সেম টাইম আবার আমি বললাম যে দিস ইজ নট আ ফ্রিকশনলেস প্লেন, তাহলে এখানে একটা ফ্রিকশন থাকবে। তো এই সেম লাইনে আবার একটা ফ্রিকশনও কাজ করবে। দেখছো কতগুলা ফোর্স হয়ে গেছে? এখন আমরা তো এই সবগুলা ফোর্সে সামারাইজ করে একটা ফাইনাল ডিসিশন দিতে হবে যে আমার আসলে বক্সটা কোন দিকে মুভ করবে। নিচের দিকে মুভ করার কোনো অপশন নাই। আমার আলফা যদি গ্রেটার দেন ফ্রিকশন প্লাস এক্স সাইন থিটা হয়, তাহলে উপরের দিকে মুভ করবে। আর যদি আলফা স্মলার দেন এফ প্লাস এক্স সাইন থিটা হয়, তাহলে নিচের দিকে মুভ করবে। যে সাইডে ফোর্স বড় সে সাইডে মুভ করবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। তারপরও আমি রাফকাত স্যারের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের একটা লেকচার আছে আমার কাছে, ওই লেকচারের লিংক দিয়ে দেবো। ঠিক আছে, তো ওই ক্লাসটা থেকে তোমরা অ্যাকচুয়ালি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের ডিটেইলড যে কনসেপ্টটা সেটাও গ্র্যাপ করতে পারবা। যদি মনে হয় যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম বা ফোর্স ডায়াগ্রাম কিভাবে হইতেছে সেটা নিয়ে প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আমি এই যে হি ওয়াজ মাই ওন টিচার, সো আমার টিচারের আমি এই লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, I think that will be enough to understand the whole thing in depth. আচ্ছা, এখন আমরা আবার ব্যাক করি আমরা যেখানে ছিলাম, which is here. এখন এইখানে আমার সেকেন্ড পয়েন্ট কিন্তু হয়ে গেছে যে আমার রেজাল্টেন্ট ফোর্স ইজ ডাউনওয়ার্ড। কেন রেজাল্টেন্ট ফোর্স ডাউনওয়ার্ড? বিকজ আমার যে এইখানে ওয়েটটা যে কাজ করতেছিল, আমার ওয়েটটা এয়ার রেজিস্ট্যান্স থেকে বড় ছিল, সেই জন্য আমার রেজাল্টেন্ট ফোর্স উইল বি ডাউনওয়ার্ড। কারণ আমার যে ওয়েট আর এই যে এয়ার রেজিস্ট্যান্স, তার মধ্যে দ্য ওয়েট ইজ বিগার। ঠিক আছে, ছোট করে লিখলাম। এখন যেহেতু এয়ার রেজিস্ট্যান্স ইজ ডাউনওয়ার্ড, the air resistance increases and will become equal to the weight. যখন আস্তে আস্তে এটা মানে ফল করতে থাকবে, এয়ার রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা সময় এয়ার রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু দ্য ওয়েট। দিস ইজ দ্য পয়েন্ট উই আর লুকিং ফর। এই পয়েন্টে আমার ফোর্সেস আর ব্যালেন্সড, ফোর্সেস আর ইকুয়াল, এখানে কোনো রেজাল্টেন্ট ফোর্সই আমার নাই। আমার যেই পয়েন্টে কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই, সেই পয়েন্টে আমার হচ্ছে প্যারাশুটটা ওপেন করবে। প্যারাশুটিস্টরা এই জিনিসটা মানে লাইক ওয়েন দে আর ফলিং, তারা অ্যাকচুয়ালি জিনিসটা ফিল করতে পারে যে ওয়েন ইট ইজ যে তারা নিচের দিকে ফলো করতেছে না বা উপরের দিকে রাইজও করতেছে। কারণ এই পয়েন্টের পরে এয়ার রেজিস্ট্যান্স তো কন্টিনিউয়ালি ইনক্রিজ করতেছে। এই পয়েন্টের পরে কিন্তু এয়ার রেজিস্ট্যান্স উইল বিকাম গ্রেটার দ্যান ওয়েট। তখন প্যারাশুটিস্ট নিচে না পড়ে আস্তে আস্তে আবার উপরে রাইজ করা শুরু করবে। ঠিক আছে, তো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য ওরা ঠিক এই পয়েন্টে প্যারাশুটটা ওপেন করবে। দ্যাট ইজ মাই পয়েন্ট এক্স। and point x পর্যন্ত this is all we need to know. and after this এই যে প্যারাশুট ওপেন হয়ে গেছে, তো আফটার পয়েন্ট x এর ডেসক্রিপশনটা এখন এখানে আসবে। তো আমার যে ইনিশিয়াল এয়ার রেজিস্ট্যান্স ছিল that was greater than weight, এটা আমরা জানি। resultant force act upward and therefore the parachute is decelerate. এখন প্যারাশুট যখন ওপেন হয়ে গেছে, প্যারাশুট ওপেন হয়ে যাওয়াতে এখানে এয়ার রেজিস্ট্যান্সটা is way greater now. ঠিক আছে, এতই বেড়ে গেছে যে ও এখন নিচের দিকের অ্যাক্সেলারেশনটাকে অপোজ করা শুরু করছে। ঠিক আছে, তো এখন কিন্তু আমার রেজাল্টেন্টটা উপরের দিকে। ওই যে বললাম না যে ওই পয়েন্টের পরে আমার হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স বাড়তে শুরু করবে, তো তখন প্যারাশুটিস্ট আস্তে আস্তে উপরে যাইতে শুরু করবে। ওই জিনিসটার অ্যাডভান্টেজ ও নেবে। ও যখন আস্তে আস্তে একটু উপরে যেতে শুরু করবে, তো ও বুঝতেছে যে এখন আমার এয়ার রেজিস্ট্যান্সটা বেশি হয়ে গেছে, তখন ও ইচ্ছা করে ওর সারফেস এরিয়া বাড়াবে। প্যারাশুট ওপেন হইলে ওর এতটুকু সারফেস এরিয়া ছিল, সেই সারফেস এরিয়াটা এত বড় হয়ে যাবে। সারফেস এরিয়া বড় হয়ে যাওয়ার কারণে
ওর যে উপরে এয়ার রেজিস্ট্যান্সটা ছিল, ধরো আগে ছিল এ আর, এখন সেটা হয়ে যাবে 5 AR, মানে অ্যাটলিস্ট 5 to 10 টাইমস ইনক্রিজ হয়ে যাবে ওইটার যে ইয়েটা ছিল আমার ফোর্সের যে ম্যাগনিটিউডটা ছিল সেই ম্যাগনিটিউডটা উইল ইনক্রিজ। এখন দ্য এয়ার রেজিস্ট্যান্স decelerates and becomes equal to the weight. এইখানে মনে হয় একটু রাইটিং প্রবলেম, লেট মি চেক, একটা সেকেন্ড একটু সোর্সটা চেক করি। হ্যাঁ সরি, এটা ডিসেলারেট লেখা, এটা ডিক্রিজেস হবে। এটা একটু কষ্ট করে ঠিক করে নিও, ডিক্রিজেস এন্ড বিকামস ইকুয়াল টু, সো এয়ার রেজিস্ট্যান্স এর কারণে ওর কিন্তু এখন নিচের দিকে যে অ্যাক্সেলারেশন ছিল এটা কমতে শুরু করছে। যেহেতু নিচের দিকে কমতে শুরু করছে, এখন আস্তে আস্তে আবার এয়ার রেজিস্ট্যান্স ও কমা শুরু করবে, কারণ এই ফোর্স গুলো তো ব্যালেন্স করতে হবে, তাই না? ওই জিনিসটা ব্যালেন্স করার জন্য আমার এখন আবার এয়ার রেজিস্ট্যান্সটা কমা শুরু করবে। এয়ার রেজিস্ট্যান্স কমতে কমতে একটা পয়েন্টে এসে উইল বিকাম ইকুয়াল টু দ্য ওয়েট। এখন এই পয়েন্টে দ্য ফোর্সেস আর ব্যালেন্সড। এখন এই ব্যালেন্স যে ফোর্স গুলা, এই পয়েন্টে সবগুলা ফোর্স ব্যালেন্সড, কোনো জায়গায় কোনো ই নাই, এই পয়েন্টটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি ইজ দ্য পয়েন্ট যেখানে আমার ভেলোসিটি ইজ নট চেঞ্জিং এনিমোর, ভেলোসিটি has become constant. টার্মিনাল ভেলোসিটি হচ্ছে এই পার্টটা যেখানে আমার কার্ভ লেভেল অফ হয়ে গেছে। লেভেল অফ মিন্স যে এই পয়েন্টে ভেলোসিটি একদম কনস্ট্যান্ট হয়ে গেছে। দেয়ার ইজ নো মোর অ্যাক্সেলারেশন এন্ড নো মোর ডিসেলারেশন। আগে অনেক আগে হচ্ছে অ্যাক্সেলারেট করতে করতে অ্যাক্সেলারেশন কমছে, এখানে দেখো রেট যেহেতু ডিক্রিজ করতেছে, which means acceleration is decreasing, তো এখান থেকে অ্যাক্সেলারেশন আস্তে আস্তে ডিক্রিজ করছে, পরে এই পয়েন্টে এসে তারপর আবার হচ্ছে আমার ভেলোসিটি ডিক্রিজ করছে। ঠিক আছে, ভেলোসিটি ডিক্রিজ করছে, ডিসেলারেশন রেটটা অনেক বেশি, অনেক হাইলি ডিসেলারেট করতে করতে এই পয়েন্টে এসে there is no acceleration and no deceleration, এই পয়েন্টে একদম ফুললি ব্যালেন্সড এন্ড এই পয়েন্টে আমার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তো এই যে যে ভেলোসিটি কনস্ট্যান্ট পার্টটা, এটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। আই থিংক এই পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার হওয়ার কথা, এন্ড আই থিংক গ্রাফটা ক্লিয়ার হওয়ার কথা। এর উপরে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন এন্ড ডেসক্রিপশন দেয়া আছে। Go through this, read the whole thing properly, and problem থাকলে mark them out and let me know যে হ্যাঁ এইখানে সমস্যা আছে বা এইখানে কিছু বুঝাইতে হবে, সো আমি সেই জিনিসগুলো আলাদা করে সলিউশন ক্লাসের মধ্যে বুঝাই দিব। তো দ্যাটস অল ফর টার্মিনাল ভেলোসিটি। এখানে আমাদের টার্মিনাল ভেলোসিটি লেকচার শেষ, এন্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।